আপনার কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে এখানে ম্যাক্স প্ল্যাঙ্কের একটা এমনিতে একটা উক্তি আছে, তো সেটা জাস্ট শেয়ার করা, যে অ্যান এক্সপেরিমেন্ট ইজ আ কোশ্চেন হুইচ সায়েন্স প্রসেস টু নেচার। মানে যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্টটা মানে হচ্ছে যে সায়েন্স নেচারের কাছে একটা কোশ্চেন করতেছে। আর সেই এক্সপেরিমেন্টে যখন আমরা কোনো মেজারমেন্ট করি, মেজারমেন্টটা হচ্ছে এরকম যে প্রকৃতি আমাকে কি অ্যান্সারটা দিল। ঠিক আছে, মানে আমরা আসলে প্রকৃতির বিভিন্ন রহস্য নিয়ে কাজ করি। এক্সপেরিমেন্ট করা মানে হচ্ছে প্রকৃতিকে কোশ্চেন করা যে তোমার এই রহস্যের মূলটা কি। আর হচ্ছে মেজারমেন্ট হচ্ছে এই জিনিস এখানে যে ওই প্রকৃতি যখন আমাদের ওই অ্যান্সারটা দেয় যে হ্যাঁ এই হচ্ছে অবস্থা, তুমি যে কোশ্চেন করছো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এটা, তো সেটাই আসলে মেজারমেন্ট। আচ্ছা, গতদিন আমরা ল অফ ফলিং বডিজ এই জিনিসটা পড়ছি, আমরা জাস্ট আজকে আরেকবার একটু বলি। ল অফ ফলিং বডিজ কি ছিল, যে ইন ভ্যাকিউম অল দ্য ফ্রি ফলিং বডিজ স্টার্টিং ফ্রম রেস ট্রাভেল ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল টাইম। মানে হচ্ছে শূন্য স্থানে সকল পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। এবং আমরা একটা এক্সপেরিমেন্টের কথা বলছিলাম, এক্সপেরিমেন্টটা ছিল এরকম যে আমরা যদি সেম হাইট থেকে একটা বস্তুকে ফেলে দেই, তাহলে সেই বস্তুটা মানে সকল ভরের বস্তু আর কি সমান সময়ে বা একই সময়ে নিচে পড়বে। আচ্ছা, তো আমরা একটা এক্সপেরিমেন্ট সবাই অনেকে বাসায় করার চেষ্টা করছি, তারপর একটা ভিডিও দেখছিলাম। তো এখন আমাদের কথা হচ্ছে আসলে কেন এরকম হয়, এটাই আমাদের মেইন কথা। আমরা কতদিন এই পর্যন্ত ছিল, তো তাহলে কেন আসলে সেম সময় আসলে পড়বে, এটা কারণটা কি? তো এটার কারণ হচ্ছে আসলে গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি? গ্র্যাভিটি হচ্ছে যে পৃথিবীর তার আশেপাশে সব বস্তুকে নিজের দিকে টেনে নেওয়ার একটা ক্ষমতা আছে বা একটা প্রকৃতি আছে। মানে পৃথিবী তার চারপাশে যা কিছু আছে সব কিছুকে নিজের দিকে টেনে নেয়। তো এই টেনে নেওয়ার যে প্রবৃত্তি, এটাকে আমরা বলি গ্র্যাভিটি, বা এটাকে বলা হয় অভিকর্ষ। আচ্ছা, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য আর্থ অ্যান্ড অর এনি আদার অবজেক্ট। তো পৃথিবীর সাথে যে কোনো অবজেক্টের যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে সেটাকে আমরা বলি গ্র্যাভিটি বা অভিকর্ষ। এবং এই গ্র্যাভিটির কারণে এক ধরনের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তৈরি হয়, অভিকর্ষ ত্বরণ তৈরি হয়। সেই ত্বরণের কারণেই আসলে সব বস্তু নিচে পড়ে। এবং যেহেতু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে একটা কনস্ট্যান্ট জিনিস, কিসের উপর ডিপেন্ড করে, মানে বস্তুর উপর এখানে কোনো নাই। মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন চেঞ্জ হয়, কিন্তু সেটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। তো যেহেতু বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, তা এই জন্যই সব বস্তুর ক্ষেত্রে কি হবে, সব বস্তুর ক্ষেত্রে যে জি এর মান সমান, যার কারণে সব বস্তুই সমান সময়ে আসলে মাটিতে পড়ে। তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সংজ্ঞাটা কি বলা যায়? দ্য রেট অ্যাট হুইচ ভেলোসিটি অফ এ ফ্রি ফলিং বডি ইনক্রিজেস ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। মানে অভিকর্ষ যে বল, সেই বলের আকর্ষণের কারণে একটা পড়ন্ত বস্তু যে ভেলোসিটিতে যে মাটিতে যখন পড়ে, তখন যে মানে একটা ফ্রি ফলিং বডির যে ভেলোসিটি, সেটা প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইনক্রিজ হয়, সেই জিনিসটা আসলে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মাধ্যমে বোঝা যায়। আচ্ছা, নাদিয়া চৌধুরী হ্যান্ড রেজ করছে, তুমি কিছু বলতে যাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো তাহলে কি হইলো আসলে, কারণটা হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, যে অ্যাট্রাকশনের মাধ্যমে কি করবে, পৃথিবী হচ্ছে তার আশেপাশে যে কোনো বস্তুকে নিজেদের দিকে টেনে নেয়। তো সেটাকে আমরা বলি গ্র্যাভিটি। আচ্ছা, এবং গ্র্যাভিটির কারণে কি তৈরি হয়, একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন তৈরি হয়। এবং যে অ্যাট্রাকশনের কারণে, যে ফোর্সের কারণে কোন একটা বস্তুর ভেলোসিটি হচ্ছে বাড়ে। মানে আমরা একটু পরে আসলে অ্যাক্সিলারেশন জিনিসটা পড়বো, যে অ্যাক্সিলারেশন জিনিসটা কি। তো
গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কোনো বস্তুর বেগ যে পরিমাণে বাড়ে বা যে রেটে বাড়ে সেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তো নরমালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান হচ্ছে g সমান সমান হচ্ছে 9.8, এটা হচ্ছে আদর্শ মান। এর মানে হচ্ছে কোন একটা বস্তু যখন উপর থেকে পড়ে, একেবারে যদি ওই বস্তুটা রেস্ট অবস্থা থাকে, মানে আগে স্থির অবস্থায় ছিল এবং সেই অবস্থায় যদি ও পড়েও, তাহলে যে ব্যাপারটা হয়, প্রথম সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয় 9.8, দ্বিতীয় সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয়ে যায় 9.8 ইন্টু 2, মানে 18 পয়েন্ট সামথিং। তৃতীয় সেকেন্ড পরে ওর ভেলোসিটি হয় 9.8 ইন্টু 3, চতুর্থ সেকেন্ডে ওর ভেলোসিটি হয় 9.8 ইন্টু 4, মানে প্রতি সেকেন্ডে ওর ভেলোসিটি 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ে। স্যার এটা কি সবসময় স্যার? হ্যাঁ, কোন একটা বস্তু যখন উপর থেকে পড়বে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এটা সবসময়ই হবে। কিছু কিছু জায়গা ব্যতীত সেটা আমি দেখাবো, মানে গ্র্যাভিটেশনাল জি এর মানটা অনেক সময় চেঞ্জ হয়, সেটা কেন হয় সেটা আমি দেখাবো। ওকে স্যার। তো নরমালি সব বস্তু হচ্ছে এই অ্যাক্সিলারেশনে পড়ে, যেহেতু সব সেম অ্যাক্সিলারেশনে পড়ে, এই কারণে আমরা বলি হচ্ছে জি এর মান মানে সব বস্তু এই কারণটাতেই আসলে। আচ্ছা, একটু নয়েজটা বন্ধ করতে হবে। আচ্ছা, সব বস্তু যেহেতু একই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে পড়ে, এই কারণে দেখি আমরা সব বস্তু সমান সময় আসলে ভূমিতে এসে পতিত হয়। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট আছে, গ্র্যাভিটেশন মানে হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে হচ্ছে পৃথিবী অন্য বস্তুকে আকর্ষণ করে। ওকে, এখন কথা হচ্ছে যে আরেকটা টার্ম আছে, সেটাকে বলা হয় গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন জিনিসটা কি? গ্র্যাভিটেশন মানে হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু আছে, মানে সব এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো বস্তু কণা একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করে, সেই বলটাকে বলা হয় গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। আমাদের এই পুরো ইউনিভার্সে যা কিছু আছে, আমি তুমি বা যা আছে, বই খাতা কলম কম্পিউটার মোবাইল ল্যাপটপ, গ্রহ তারা নক্ষত্র ছায়াপথ বা সূর্য, যা কিছু আছে সবকিছুই একটা আরেকটাকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এখন দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করতেছে, সেটাকে আমরা বলতেছি মহাকর্ষ। এখন ওই দুইটা বস্তুর একটা যদি পৃথিবী হয়, দুইটা বস্তুর মধ্যে একটা হচ্ছে পৃথিবী, তখন সেটার নাম চেঞ্জ হয়ে যায় গ্র্যাভিটি বা অভিকর্ষ। তার মানে গ্র্যাভিটিও আসলে এক ধরনের গ্র্যাভিটেশন। ঠিক আছে, গ্র্যাভিটিও হচ্ছে এক ধরনের গ্র্যাভিটেশন, কিন্তু সব গ্র্যাভিটেশন আবার গ্র্যাভিটি না। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার আবার একটু বোঝান স্যার। আচ্ছা, আমি বলতেছি যে ধরো তুমি এই পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর কথা বলো, যে কোনো দুইটা বস্তু, বা তোমার আশেপাশে যে কোনো দুইটা বস্তুর কথা বলো। হ্যালো? স্যার খাতা বা কলম। আচ্ছা, একটা খাতা আর একটা কলম। তো একটা খাতা আর একটা কলম প্রত্যেকে নিজেকে নিজের দিকে আকর্ষণ করে। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা করে। আচ্ছা, তো এই যে একটা খাতা কলমের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। আচ্ছা, এখন পৃথিবী খাতাকে আকর্ষণ করতেছে না? জি স্যার। করতেছে। পৃথিবী যেহেতু খাতাকে আকর্ষণ করতেছে, এটাকে বলবো আমরা গ্র্যাভিটি বা অভিকর্ষ। এখন চিন্তা করো যে আমরা যদি চিন্তা করি মহাবিশ্বের যে কোনো বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করতেছে, তাহলে পৃথিবী খাতাকে আকর্ষণ করতেছে। পৃথিবী তো মহাকর্ষের মধ্যে অবস্থিত একটা বস্তু, তাই তো? তাহলে পৃথিবী স্যার এখানে পৃথিবীর মধ্যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ করা হচ্ছে স্যার গ্র্যাভিটেশন। মহাকর্ষ। না না না, ব্যাপারটা এরকম না যে পৃথিবীর মধ্যে। আর পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করবে, এটা হচ্ছে অভিকর্ষ। হ্যাঁ, পৃথিবী যদি যে কোনো বস্তুকে আকর্ষণ করে, সেটা হচ্ছে অভিকর্ষ। আর কিন্তু কথা হচ্ছে যে মানে যে কোনো বস্তু যে কোনো বস্তুকে যে আকর্ষণ করে, সেটা অবশ্যই মহাকর্ষ। মানে ফার্স্ট কনসেপ্টটা শোনো, হ্যাঁ যে হ্যাঁ কোনো স্যার, এটা বস্তু বুঝতে পারছি। যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করলে সেটা হচ্ছে মহাকর্ষ। কিন্তু ওই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয়, তখন সেটাকে আমরা ভিন্ন নামে ডাকি, সেটাকে বলি আমরা হচ্ছে অভিকর্ষ।
অভিকর্ষ, আচ্ছা, হ্যাঁ। আমাদের মধ্যে আমি জাস্ট আরেকটু সহজভাবে বুঝাই, মানে বিজ্ঞানে না গিয়ে যদি সহজভাবে বুঝাই, আরেকটা উদাহরণ বলা যায়। আমাদের মধ্যে আমাদের ধর্মে নবী আর রাসূল আছে, তাই না? হ্যাঁ স্যার। আহ, যারা রাসূল তাদেরকে হচ্ছে কিতাব দেওয়া হয়েছে, আর যারা নবী তাদেরকে ওইভাবে কিতাব দেওয়া হয় না, কিন্তু তারা আল্লাহর প্রেরিত আর কি, প্রেরিত দূত এরকম। তো আমাদের রাসূল হচ্ছে কম, নবী হচ্ছে বেশি, কিন্তু সব রাসূল কিন্তু নবী, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে ওরকম। সব ধরনের অভিকর্ষ হচ্ছে মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ না। স্যার এখন অভিকর্ষ একদম ক্লিয়ার স্যার। অভিকর্ষ হইতে হলে অবশ্যই পৃথিবীর থাকা লাগবে, মানে ওই দুইটা বস্তুর অবশ্যই। মধ্যে একটা বস্তু পৃথিবীর হইতে হবে। আর মহাকর্ষের ক্ষেত্রে যে কোনো দুইটা বস্তু যদি একে অপরকে আকর্ষণ করে সেটা হবে মহাকর্ষ। যেমন ধরো যে আমি, মানে আমিও তো একটা বস্তু, আমি যদি হ্যাঁ একটা স্যার। গাছকে আকর্ষণ করি সেটা কি হবে? স্যার এটা মহাকর্ষ। এটা মহাকর্ষ হবে। আর যদি এমন জি হয় স্যার। যে পৃথিবী আমাকে আকর্ষণ করে বা আমি পৃথিবীকে আকর্ষণ করি, সেটা কি হবে? স্যার এটা এটা অভিকর্ষ স্যার। অভিকর্ষ। এটা অভিকর্ষ হবে। আবার আমি জি স্যার। পৃথিবীকে আকর্ষণ করি, এটা যদি কেউ মহাকর্ষ বলে তাহলে কিন্তু ভুল হবে না। না স্যার, ভুল হবে না এখন। আচ্ছা, এখন ক্লিয়ার সবাই? স্যার জি ক্লিয়ার স্যার। স্যার একদম ক্লিয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, ওই গ্র্যাভিটির কারণে একটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়, যেটা হচ্ছে কি, যে প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তুর বেগ কত করে বাড়ে, কত রেটে বাড়ে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, বা গ্র্যাভিটির কারণে হলে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, তো এখানে আমি একটা জিনিস বলি যে নিউটনের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই লটা আমরা পড়বো আজকে বা নেক্সট ক্লাসে আমরা পড়বো। স্যার, এটা কি কোনো ম্যাথের মতো? হ্যাঁ, এটা একটু ম্যাথের মতো আর কি। তো এখানে যে ব্যাপারটা দেখানো হয়েছে, আচ্ছা একটা মিনিট, আমি যদি একটু আমাকে একটা মিনিট সময় দিলে আমি একটা একটা সেট আপ করে দেখাই সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার, জি আপনি স্যার, দেখুন। করেন স্যার। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছি? হ্যাঁ স্যার, নিউটন ল অফ গ্র্যাভিটেশন। না, এই হোয়াইট বোর্ড দেখতে পাই? হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি। ওকে, তো এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে নিউটনের একটা গ্র্যাভিটেশনালের মানে নিউটনের একটা ল আছে, মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্রতে নিউটন বলছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। ঠিক আছে, ফার্স্ট কথা কি, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান কি হবে? এই আকর্ষণ বলের মানকে আমরা যদি এফ দ্বারা প্রকাশ করি, সেই এফ হবে কেমন? বস্তুদ্বয়ের ভরে গুণফলের সমানুপাতিক। বস্তুদ্বয়ের ভরে গুণফলের সমানুপাতিক, মানে বস্তুদ্বয়ের ভর যত বেশি হবে আকর্ষণ তত বেশি হবে। আচ্ছা, তারপর বলছে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করবে, এবং এই যে বলে আকর্ষণ করবে সেই বলটা হচ্ছে এইরকম, এফ বস্তুদ্বয়ের ভরে গুণফলের সমানুপাতিক, আর বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এই দুইটা সূত্রকে যদি আমরা একত্র করি তখন জিনিসটা হয় এরকম, এফ ইজ প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা, তো m1 m2 বাই ডি স্কয়ার, তো এখানে যেহেতু একটা প্রপোর্শনাল চিহ্ন আছে, এই প্রপোর্শনাল চিহ্নটাকে যদি আমরা উঠাই তাহলে সেখানে একটা ধ্রুবক দিতে পারি, সেই ধ্রুবককে বলা হয় জি।
m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আচ্ছা, এই জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, সো আমাদের ফাইনাল ইকুয়েশন কি, এফ সমান সমান জি m1 m2 বাই ডি স্কয়ার। এটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের সূত্র, যে এফ ইজ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। আমি ফর্মুলাটা লটা আবার বলি। লটা হচ্ছে এইরকম যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এই কারণে f is proportional to m1 m2, f is proportional to 1 by d স্কয়ার। তো এই দুটাকে যদি আমরা কম্বাইন করি তাহলে কি হবে, f is proportional to m1 m2 divided by d স্কয়ার। ওকে, যেহেতু এখানে একটা প্রপোর্শনাল চিহ্ন আছে তাহলে সেখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টকে আমরা বলি জি, বড় জি, এবং এটাকে বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সো ফাইনাল ইকুয়েশন আসলো f সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? স্যার Yes, আরেকবার sir. একটু বুঝাই দেন স্যার। স্যার আবার একটু বোঝান স্যার, এত কঠিন, মাথার উপর দিয়ে সব গেল। আচ্ছা, আমি যে মহাকর্ষ মহাকর্ষ বলতেছিলাম না, গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মানে হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ কি, যে এই মহাবিশ্বের দুইটা বস্তু কণা একটা একটাকে আকর্ষণ করবে, তাই তো? এই জি লাইন স্যার। ওকে। আচ্ছা, এখন আকর্ষণ যে করতেছে, আকর্ষণ করতে হলে তো একটা বল লাগবে বা একটা ফোর্স লাগবে। আচ্ছা, তো সেই ফোর্সের মানটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। তো সেই ফোর্সের মান হচ্ছে এরকম যে ওই যে দুইটা বস্তু আকর্ষণ করতেছে ওদের ভরের গুণফল, একটা হচ্ছে একটার ভর m1 আর একটা ভর m2, ওদের ভরের গুণফল যত বেশি হবে ফোর্স তত বেশি জি হবে। স্যার। জি স্যার। ভরের গুণফল যদি কম হয় ফোর্স তত কম হবে। আচ্ছা, আরেকটা জিনিস কি বলছে, যে আমি আমি একটা ছবি আঁকি, এই যে একটা বস্তু এই দুইটা বস্তু একটা একটাকে আকর্ষণ করতেছে। তো এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, আর এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। ঠিক আছে, কারণ বলছে যে এই m1 আর m2 মান যত বেশি হবে ফোর্স তত বেশি হবে। ওকে, তার মানে m1 ইনটু m2 ইজ প্রপোর্শনাল টু f। আচ্ছা, আরেকটা জিনিস বলছে, এই দুইটা বস্তু একটা থেকে আরেকটা যত দূরে থাকবে, এই দুইটা বস্তু একটা থেকে আরেকটা যত দূরে থাকবে তাদের ফোর্স তত কমে যাবে। এই জন্য আমরা ব্যস্তানুপাতিক লিখছি f is proportional to 1 by d স্কয়ার। মানে কি, এই d এর মান যদি বাড়ে f এর মান কমে যাবে, আর d এর মান যদি কমে f এর মান হচ্ছে বেড়ে যাবে। আর সমানুপাতিকের ক্ষেত্রে কি হয়, যে এটা বাড়লে এটা বাড়ে, আর ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে কি হয়, যে এটা বাড়লে এটা কমে, আবার এটা যদি কমে তাহলে এটা বাড়ে। এবং জি এখানে কি স্যার। স্কয়ারের ব্যস্তানুপাতিক বলছে, তার মানে এটা যদি 2 গুণ বাড়ে তাহলে এটা 4 গুণ কমে যাবে, আবার এটা যদি 2 গুণ কমে যায় তাহলে এটা 4 গুণ বেড়ে যাবে, এইরকম। তো এখন যেহেতু দুইটা ইকুয়েশন আছে, এই দুইটা ইকুয়েশনকে আমরা একত্র করে ফেলি। একত্র করলে কি হবে, f is proportional to m1 m2 divided by d স্কয়ার। ওকে, এখন যেহেতু এখানে একটা প্রপোর্শনাল আছে, প্রপোর্শনাল মানে হচ্ছে এইটা বাড়লে এটা বাড়বে। তো প্রপোর্শনাল চিহ্ন তখনই দেয়া হয় যখন হচ্ছে মাঝখানে আসলে একটা কনস্ট্যান্ট থাকে, যে কনস্ট্যান্টটা আসলে সবসময় সেম মান বা ধ্রুবক ভ্যালু, ওইটার মান কখনো চেঞ্জ হয় না। তো সেই রকম একটা কনস্ট্যান্ট আছে এখানে যেটার মান হচ্ছে জি। জি কে বলা হয় সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা একটা মান আছে, সেটা হচ্ছে এরকম 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, তো এরকম করে এটা একক আছে, তো সেইটা দেয়া হয়। তো আমাদের এটা একটু পরে বলতেছি, এটা এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই মানটা মুখস্থ রাখতে হবে কারণ এটা দিয়ে আমরা ছোটখাটো ম্যাথ দিতে পারি। g সমান সমান 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ওকে, সো আমাদের ইকুয়েশন কি দাঁড়ালো, f সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন ক্লিয়ার? জি স্যার। স্যার ওই মানটা মুখস্থ রাখতে হবে তাই তো স্যার? হ্যাঁ, মানটা একটু মুখস্থ রাখতে হবে, এটা একটা কনস্ট্যান্ট মান। আচ্ছা, তো আমাদের ফাইনাল ইকুয়েশন আসলো কি, f সমান সমান g m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে কি,
যে কোনো একটা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে জানি মানে কোন একটা বস্তু যদি এম ভরে নিচে পড়ে, তাহলে সেই বস্তু হচ্ছে মানে কোন একটা বস্তু যখন নিচে পড়ে তখন পৃথিবী তাকে জি অ্যাক্সিলারেশন দিয়ে হচ্ছে টানে। তো আমরা একটা জিনিস জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে, এফ সমান সমান ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, তো ফোর্স হচ্ছে এফ, মাস হচ্ছে এম, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সেটা হচ্ছে জি, অ্যাক্সিলারেশন হচ্ছে জি। তাহলে আমাদের আসলো কি, উপরে আসলো এইরকম এক নাম্বার ইকুয়েশন, এখানে আসলো আরেকটা ইকুয়েশন। এখন দেখো এই পাশে হচ্ছে এফ, এই পাশে হচ্ছে এফ, দুই পাশেই যদি এফ হয় তাহলে আমরা কি বলতে পারি যে দুই পাশে একই জিনিস আর উল্টা পাশে অন্য জিনিস, তার মানে কি এই দুইটা আসলে সমান, তাই বলতে পারি না? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা বলতে পারি জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার সমান সমান এম জি। এখন চিন্তা করো যে আমরা যে কোনো একটা বস্তুকে যদি m1 ধরে নেই, যেহেতু এখানে m1 m2 ধরছি, তাহলে এখানকার একটা বস্তুকে আমরা m1 ধরে নিলাম। আচ্ছা, যদি m1 ধরে নেই তাহলে আমরা কি করতে পারি, এই m1 আর এই m1 বাদ দিতে পারি। জি স্যার। ঠিক আছে? স্যার এটা গুণ হইলো না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এটা এই পাশে এসে গুণ হবে না স্যার? স্যার এই যে এমজি সমান এমজি। mg সমান, আচ্ছা এই ডি স্কয়ার এর পাশে গুণ হবে তাই? হ্যাঁ হ্যাঁ। না, ওটা আমাদের লাগবে না, আমরা জি এর মান বের করব। ওকে স্যার। কি আসলো, জি এর মান আসলো জি m2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন একটু চিন্তা করো যে আমি একটা ধরছি m1 আর একটা ধরছি m2, তো আমি ধরে নিলাম যে আসলে m1 m2 না, আমরা যখন অভিকর্ষ নিয়ে চিন্তা করব তখন কি হবে, একটা পৃথিবীর ভর আর একটা কার ভর হবে, যে কোনো একটা বস্তুর ভর ধরলাম, একটা একটা পৃথিবীর ভর, পৃথিবীর ভরকে ধরলাম আমরা m, আর একটা কলমের ভর সেটাকে ধরলাম আমরা m। ঠিক আছে? তাহলে আমরা চাইলে এই যে m অন্যভাবে লিখতে পারি, কি লিখতে পারি যে একটা হচ্ছে পৃথিবীর ভর আর একটা হচ্ছে নর্মাল একটা কলমের ভর। তাহলে এখানে m1 নাম দিয়ে, যেহেতু এখানে শুধু আমরা একটা কলম ফেলতেছি তাহলে m ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা m ধরতে পারি, এটাকেও আমরা m m ধরতে পারি। তাহলে এখানে আমাদের কি আসবে, জি mm বাই ডি স্কয়ার, যেখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ যেটার মান কনস্ট্যান্ট, m হচ্ছে পৃথিবীর ভর যেটার মান কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ডি স্কয়ার। ডি স্কয়ার মানে হচ্ছে যে সেটা পৃথিবী থেকে, মানে আমি যেখান থেকে কলমটা ফেলতেছি সেটা কতটুকু ডিস্টেন্সে অবস্থিত, বা হচ্ছে এখানে ডি বলতে একটা জিনিস একটু খেয়াল করো যে এটা হচ্ছে ডি, তো ডিটা আসলে কিভাবে আসবে, ডিটা আসবে কিভাবে, যে আমরা যদি একটা ছবি আঁকি আর একটু ভালো করে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? জি 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 স্যার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমি এখানে যে বুঝো নাই ও বলতে পারো। হ্যাঁ হ্যাঁ শিওর, কারো কনফিউশন থাকলে অবশ্যই বলতে পারো। কাইন্ডলি বলো যে বুঝো নাই। আমরা এটাকে একটা পৃথিবী চিন্তা করি, আমাদের ইকুয়েশন কি আসছে, জি সমান সমান জিএম বাই ডি স্কয়ার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে মহাকর্ষ, এটা হচ্ছে 6.63 ইন্টু 10⁻11 একটা কনস্ট্যান্ট মান। এটা হচ্ছে পৃথিবীর ভর, পৃথিবীর ভর হচ্ছে এরকম 5.96 ইন্টু 10⁻24 কেজি। ঠিক আছে? আর জি ডি, স্যার। আর ডি হচ্ছে কি, ডি হচ্ছে কেমন, যে আমি যদি এটাকে একটা পৃথিবী চিন্তা করি, এইটুক হচ্ছে আমার আর পৃথিবীর ব্যাসার্ধ। আর আচ্ছা, এই জিনিসটা যদি আমি উপরে আঁকি তাহলে সবার জন্য একটু রিয়ালাইজ করতে সুবিধা হবে। এটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর, আর আমি হয়তো বস্তুটা ফেলছি এখান থেকে,
তাহলে r প্লাস h, তাহলে এই g এর মান হবে কি r প্লাস h। ঠিক আছে, আবার এরকম হইতে পারে, তার মানে আমার ফার্স্ট কথা হচ্ছে যে d এর মান কোন একটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না। মেইন থিমটা হচ্ছে এইটা যে জি এর যে মান, এই ছোট জি এর মান যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে কোনো বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না। মানে আমি যদি হালকা বস্তু ফেলি সেটার ভরের উপর ডিপেন্ড করতেছে না, আমি যদি ভারী বস্তু ফেলি সেটার ভরের উপর ডিপেন্ড করতেছে না। জি এর মান ডিপেন্ড করতেছে এই কটা জিনিসের উপর, জি এম আর ডি স্কয়ার। ঠিক আছে, সো যেহেতু ওইটার উপর ডিপেন্ড করে না, তো সেহেতু আমরা বলতে পারি যে আমি যদি হালকা বস্তু ফেলি তাহলেও জি এর মান যা, আমি যদি ভারী বস্তু ফেলি তখনও জি এর মান তাই। তো জি এর মান যেহেতু সেম, তার মানে কি সব বস্তু সমান সময়ই পড়বে। এটা আসলে আসলে ব্যাখ্যা। কিন্তু আমাদের এখন একটু জানতে হবে যে জি এর মান আসলে চেঞ্জ হয় কিনা। এই জি এর মান চেঞ্জ হয় কিভাবে? জি এর মানও চেঞ্জ হয়, সেটা হচ্ছে এই জি এর মানের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। আমাদের ভূপৃষ্ঠে, মানে আমাদের পৃথিবীর পৃষ্ঠে মাটির মধ্যে জি এর মান হচ্ছে কত? মোটামুটি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে যত আমরা উপরে উঠবো, এই জি এর মান তত বাড়বে। জি এর মান বাড়ার সাথে সাথে এই জি এর মান কমতে থাকে, মানে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় জি এর মান তত কমতে থাকে। আবার যদি এমন হয় ভূপৃষ্ঠ থেকে আমরা ভেতরে ঢুকি, ভূপৃষ্ঠ থেকে যদি ভেতরে ঢুকি, তখন এই ডি এর মান কমে যায়, ডি এর মান কমে আর মাইনাস এইচ হয়ে যায়। কিন্তু তখন আবার একটা ব্যাপার আছে, আমার বস্তুটা যদি এখানে থাকে ওই বস্তুর ভরের অংশও কমে যায়, মানে ওই বস্তুটার ভরও কমে যায়, উপরে ভরটা কমে যাওয়ার কারণে তখনও আসলে জি এর মান কমে যায়। তার মানে আমরা আমাদের ভূপৃষ্ঠের মধ্যে জি এর মান হচ্ছে ম্যাক্সিমাম, আমরা যত উপরে উঠবো বা যত নিচে নামবো জি এর মান তত। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উপরে নিচে যেখানেই যাই জি এর মান হচ্ছে কমে যায়। এছাড়াও আরো কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলোর কারণে জি এর মান কমে, যেমন হচ্ছে আহ্নিক গতির কারণে, পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মান কমে, এরকম কিছু ব্যাপার আছে। এখন আমাদের আসলে জি এর মান কমে বাড়ে কেন সেটা আসলে আমাদের অত বেশি দরকার না। আমাদের দরকার হচ্ছে এই জিনিসটা যে আমরা হচ্ছে অভিকর্ষ মহাকর্ষ এই দুইটা জিনিস বুঝতে পারতেছি কিনা। আর যেহেতু পড়ন্ত বস্তুর সূত্রতে আমরা বলতেছি সব বস্তু সমান সময়ে ভূপৃষ্ঠে পড়বে, সেটা আসলে আসে হচ্ছে জি থেকে। এবং জি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি জি এর মধ্যে যেহেতু বস্তুর ভরের কোনো কথা নাই, শুধুমাত্র পৃথিবীর ভরের কথা আছে, তার মানে যে আমরা এটা নির্দ্বিধায় প্রমাণিত বলতে পারি যে জি এর মান একই সময়ে পড়বে, সেটা আসলে ম্যাথমেটিক্যালি প্রুভড। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা আজকে একটু মানে পিওর ম্যাথে চলে আসছি বা পিওর ফিজিক্সে চলে গেছি। তো কারো কনফিউশন থাকলে সমস্যা নাই, বললে আমি আবার বলবো। আছে কি কনফিউশন? স্যার নেট স্যার ঠিক দেখালো হ্যাঁ হ্যাঁ, স্যার পরবর্তী ক্লাসে স্যার কোনো সমস্যা থাকলে এগুলো বলতে হবে স্যার, এগুলো আগে নিজের পড়তে হবে স্যার। এইটা করা যায় যে আমরা একটু বাসায় গিয়ে পড়ি, তারপর যদি পরবর্তীতে ক্লাসে সমস্যা হয় দেন আমরা হচ্ছে আবার এটা নিয়ে আবার একদিন। স্যার আমি পরবর্তী ক্লাসে কোশ্চেন বলবো স্যার। হুম। আজকে স্যার এই শীটগুলো গুগল হ্যাঁ, এই শীটগুলো গুগল ক্লাসরুমে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দেয়া আছে। ওকে, তো সেইখান থেকে আমরা আসলে লিখি জি সমান সমান জিএম বাই আর জিএম বাই ডি স্কয়ার, জিএম এম বাই ডি স্কয়ার।